5 সমন্বয়কের নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদে হেফাজতে নেয়ার দাবি ডিবির, গুজবে কান না দেওয়ার আহ্বান। রংপুরের সাইদ সহ সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, মানুষের নিরাপত্তার জন্যই সহিংসতায় জড়িতের বিচার করতে হবে। 11 দিন পর চালু হলো মোবাইলের 4G সেবা। 5 GB ডেটা বোনাস পাবেন গ্রাহক। বন্ধই থাকছে ফেসবুক। গুজবের তথ্য না সরানোয় প্রতিনিধিকে তলব। মেট্রো রেল দ্রুত চালু করতে কাজ করছেন স্বয়ং প্রধানমন্ত্রী। নাশকতায় ক্ষতিগ্রস্ত স্টেশন মেরামত করতে জাপান থেকে আসবে টেকনিক্যাল টিম, জানালেন সালমান এফ রহমান। এবং অ্যাকাউন্ট থেকে সব টাকা সরানোর পর বেনজিরের বিরুদ্ধে মিলছে একের পর এক প্রমাণ। অস্বাভাবিক লেনদেনের তথ্য জানিয়ে দুর্নীতি তদন্তের অগ্রগতির প্রতিবেদন দিল দুদক। সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় প্রথমবার মৃত্যুর তথ্য জানালো সরকার। এ পর্যন্ত 147 জনের প্রাণ গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আন্দোলনের সমন্বয়কারীদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ঝুঁকিমুক্ত মনে হলেই ছেড়ে দেওয়া হবে তাদের। এবার সরকারিভাবে মৃত্যুর সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানালেন, সহিংসতায় এখন পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত আমাদের কাছে 136 আমাদের কাছে ছিল। তারপরে আমরা দেখলাম আরও 11 জন, যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের যুবলীগের নেতাকর্মী, এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলোক হয়েছিল 136 প্লাস 11, 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে। এই 147 জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। পুলিশ আগ বাড়িয়ে কোনো সংঘর্ষে জড়ায়নি জানিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাহিনী। আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ, অযথা গুলি তারা করে না। প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়। প্রত্যেকটা মৃত্যুর হিসাব তাকে জবাবদিহি করতে হয়। কাজেই পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলছে, এইগুলি সম্পূর্ণই গুজব। কোটা সমন্বয়কারীদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝুঁকিমুক্ত মনে করা হলেই ছেড়ে দেওয়া হবে সমন্বয়কারীদের। পুলিশ আহত হয়েছে, সেখানে পুলিশ নিহত হয়েছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিরাপত্তা দিতে এই নাহিদ সার্জিস সহ কোটা আন্দোলনের 5 সমন্বয়কারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তিনি বলেন, সহিংসতার পেছনের কারিগরদের খুঁজতে চলছে জিজ্ঞাসাবাদ। নাশকতাকারীদের গ্রেফতার যেমন দায়িত্ব, তেমনি নিরাপত্তা দেওয়াও পুলিশের দায়িত্ব। গুজবে কান্না দিয়ে পরিবারকে ধৈর্য ধরার আহ্বান ডিবির। এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রায়কে স্বাগত জানালেও এ নিয়ে নানা কথাবার্তা চলছে বিভিন্ন মহলে। তবে কোনো ধরনের নৈরাজ্যকে এ অবস্থায় সমর্থন ও জড়িত না থাকার কথা বলছিল আন্দোলনকারীরা। এ অবস্থায় প্রথমে কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়কারীকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় হেফাজতে নেওয়া হয় আরও 2 জনকে। গোয়েন্দা পুলিশ বলছে, নাশকতাকারীদের গ্রেফতার যেমন তাদের দায়িত্ব, কাউকে নিরাপত্তা দেওয়াও পুলিশের দায়িত্ব। গোয়েন্দা প্রধানের দাবি, নিরাপত্তার জন্য 5 সমন্বয়কারীকে হেফাজতে নিয়েছেন তারা। পরিবারকে দুশ্চিন্তা না করারও আহ্বান জানান তিনি। আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনে কোনো কিছু করতে চায়, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়েছি। কারা কারা আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। এদিকে মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে হামলা ও ভাঙচুরে জড়িত অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সবাই ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোটা আন্দোলনে ভর করে নাশকতা চালায় তারা আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে। আবু হান্নান তালুকদার, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল। তিনি নিজেই বলেছেন মিরপুরে 10 নম্বরে ছিল, এবং তিনি তার যে 2 নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এবং এদের প্রেরণায়, সহযোগিতায়, এদের কাছ থেকে
তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। এছাড়া আন্দোলনকে ভিন্ন খাতে নিতে গ্রেফতারকৃতরা বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছেন বলে দাবি পুলিশের। গুজবকে আপনারা বিশ্বাস করবেন না। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ডিবি হেফাজতে কোটা সংস্কার আন্দোলনের 5 সমন্বয়কের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন তাদের পরিবারের সদস্যরা। বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। এ সময় সমন্বয়কদের মুক্তি দাবি করেন তারা। বাড়িতে নিতে চাইছিলাম, ডাক্তার বললো না, এখানে একটু সেভ আছে, কিছুদিন ট্রিটমেন্টের পরে নিয়ে যাবেন। বিকালে 5টায় খবর পাইলাম যে ওখানে ডিবির লোক নিয়ে আসছে। আমার সন্তান আমাদের কাছে ফিরিয়ে দেবে, এটাই আশা করি সরকারের কাছে। নাহিদের সাথে যদি কোনো কনভারসেশন তাদের একান্ত থাকে, তাহলে নাহিদকে ডেকে নিয়ে একটা জায়গায় বসে তারা সংযুক্তের মাধ্যমে কথা বলা যেত। এখন তাদের কাছে আমাদের অনুনয় এবং বিনয়ভাবে রিকোয়েস্ট যে অ্যাটলিস্ট নাহিদের কেমন আছে এবং নাহিদের সাথে যারা আছে অসমন্বয়কারী, তো তারা কেমন আছে দেখা করার একটা অনুমতি আমাদের থেকে। পরিবারের সবাই এইটা নিয়ে, কেউ অসুস্থ হয়ে গেছে, সে কেউ হসপিটালে যাচ্ছে, নাহিদের ওয়াইফ তো এখনো অসুস্থ। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন সরকার প্রধান। মানুষের নিরাপত্তার জন্যই সহিংসতায় জড়িতের বিচার করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবে সরকার। বারবার বাংলাদেশকে নিয়ে খেলতে দেয়া যায় না বলেও মন্তব্য করেন সরকার প্রধান। সাম্প্রতিক সহিংসতায় নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাইদ সহ 34 জনের পরিবার রোববার সকালে যায় গণভবনে। সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। গণভবনের ব্যাংকোয়াট হলে তখন আবেগঘন পরিবেশ। অশ্রু সজল চোখে নিহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন সরকার প্রধান। এ সময় শেখ হাসিনাকে জড়িয়ে স্বজন হারানো শোকস্তব্ধ পরিবারের সদস্যরা ভেঙে পড়েন কান্নায়। পরে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। স্বজন হারানোর বেদনায় নিজের উপলব্ধি প্রকাশ করতে গিয়ে অনেকটাই আবেগপ্রবণ শেখ হাসিনা আশ্বাস দেন সাম্প্রতিক সময়ে নিহতদের পরিবারের পাশে থাকার। আমি তো বুঝি আপনাদের বেদনা, আমাদের প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। আজকে যদি ভালো সময় হতো কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন, আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। স্বজন ব্যথা ভুলান না, সেটা আমি জানি, তারপরও আল্লাহ আপনাদের সর্বদিক সেটা আমি চাই। মানুষের নিরাপত্তার স্বার্থে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। বলেন, আর খেলতে দেয়া যায় না বাংলাদেশ নিয়ে। অপরাধীদের ধরতে সহযোগিতা চান নিহতদের পরিবারেরও। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছে সাহায্য যদি আপনারা কিছু জানেন সেটা আমাদের জানাবেন, কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর হতে দেওয়া যায় না। কাজে আমি আপনাদেরই সাহায্য চাই। সরকারি সম্পত্তি জ্বালাও পোড়াও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ জনগণের অর্থে গড়ে তোলা অবকাঠামোর সুফল পেতেন সাধারণ মানুষই। এই দেশের মানুষের জন্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেল দ্রুত চালু করতে কাজ করছেন স্বয়ং প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনের সুযোগে আগুনে পোড়ানো স্টেশন মেরামত করতে শিগগিরই জাপান থেকে আসবে টেকনিক্যাল টিম। রাজধানীর আগারগাঁওয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তবে ঠিক কবে চালু হবে মেট্রো রেল তা এখনও অনিশ্চিত বলে জানান তিনি। মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো স্টেশনে চালানো হয় ব্যাপক ভাঙচুর, ভেঙে ফেলা হয় টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন সহ সবকিছু। হামলা চালানো হয় পল্লবী ও 11 নম্বর স্টেশনেও। এরপর থেকেই বন্ধ হয়ে যায় ঢাকার মেট্রো রেল চলাচল। সহজ ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়া লাখো রাজধানীবাসীর বর্তমান অপেক্ষা আবার কবে তারা চড়বেন দ্রুতগতির এই যানে।
এমন অবস্থায় রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জাপান থেকে দ্রুততম সময়ের মধ্যে টেকনিক্যাল টিম আসার ব্যাপারে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেল যেটা বন্ধ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব। গতকাল জাপানি রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং উনি বলেছেন যে জাপান থেকে এখন টেকনিশিয়ানদেরকে আসতে হবে আর দেখতে হবে কিভাবে এটাকে কত দ্রুত এটাকে আমরা রিপেয়ার করে মেরামত করে এটাকে আমরা আবার সচল করতে পারি, শুরু করতে পারি। তবে যানজটের নগরীতে আবার কবে চলবে এই দ্রুতগতির বাহন তা এখনো অনিশ্চিত। ঢাকা শহরে এটা নিয়ে সমস্যা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন চালু হতে অন্তত 1 বছর লাগবে বলে গণমাধ্যমকে জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কারফিউ না দিলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের পরিকল্পনা করেছিল সহিংসতাকারীরা, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তেজগাঁওয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পর তিনি বলেন, ডক্টর ইউনূস অতীতে গোপনে বিরোধিতা করলেও এবার প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ কামনা করেছেন। কর্মহীন সব মানুষকে সহায়তার জন্য গত কদিন ধরেই খাদ্য সহায়তা করছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার দুপুরে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণে এসে সাধারণ সম্পাদক বলেন, কোটা আন্দোলনে সহিংসতা এবং ডক্টর ইউনূসের বিরোধী একই সূত্রের কথা কিনা সেটি ভেবে দেখতে হবে। অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। ডক্টর ইউনূস শ্রমিকদের অর্থ আত্মসাৎকারী, তিনিও আজকে মাঠে নেমেছেন। আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন প্রকাশ্যে। তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়। একই আয়োজনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেন, বিএনপি জামাতের হামলাকারীরা এদেশের উন্নয়ন ধ্বংস করতে মরিয়া। কোটা বিরোধী আন্দোলনের ছাত্রদের তাদের ভর করে যারা মাঠে নেমেছিল তারা বাংলাদেশের মানুষের শত্রু, গণমানুষের শত্রু, দেশের শত্রু, উন্নয়নের শত্রু, অগ্রগতির শত্রু। আসুন আমরা এই অপশক্তির বিরুদ্ধে জামাত বিএনপি এই অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। এরা 20 যে কোনো সময় আবার ঠোকর মারতে পারে। বাংলাদেশকে নিরাপদ করতে এই অপশক্তিকে বিতাড়িত করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা। বিতাড়িত করতে হবে। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 11 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইলে 4G সেবা। ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক গ্রাহক 5 GB ডেটা 3 দিন মেয়াদে বোনাস পাবেন। তবে ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই থাকছে। সকালে বিটিআরসিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। টানা 11 দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হলো মোবাইলে 4G সেবা। রোববার বিকেল 3টা থেকে উচ্চগতির এই টেলিকম সেবা চালু করে মোবাইল অপারেটররা। তবে বন্ধ রয়েছে মেটার প্ল্যাটফর্ম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বাইটডান্সের টিকটক। রোববার সকালে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে এসব সেবা বন্ধের নির্দেশনা দিয়েই 4G নেটওয়ার্ক সচল করার ঘোষণা দেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। 4টি মোবাইল নেটওয়ার্ক অপারেটরই আজকে 3টার পর থেকে তারা মোবাইলে 4G নেটওয়ার্কটা পুনঃস্থাপন করে। বৈঠকে গ্রাহকের মেয়াদ শেষ হয়ে যাওয়া ডাটা প্যাকেজের কি হবে আলোচনা হয়, তা নিয়েও জানা যায় প্রতিমন্ত্রী ক্ষতিপূরণ হিসেবে 5 GB ডাটা 7 দিন মেয়াদে প্রত্যেক গ্রাহককে বোনাস দেওয়ার প্রস্তাব করেন। অপারেটররা রাজি না হয় 5 GB ডাটা 3 দিন মেয়াদে দেওয়ার সিদ্ধান্ত হয়। 3 দিনের জন্য 5 GB আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব। যার হয়তো 200 MBPS ছিল সেও পাবে 5 GB। এদিকে কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিদেশে বসে লাগাতার অপপ্রচার চললেও তা বন্ধে সরকারের অনুরোধ আমলে নেয়নি ফেসবুক, টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। এ বিষয়ে 31 জুলাই বিটিআরসিতে এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই, তাহলে এগুলো আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে
তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। দেশে ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী কেন প্ল্যাটফর্মটিতে সক্রিয় এমন প্রশ্নে পলক জানান, সঠিক তথ্য মানুষকে জানাতেই ফেসবুক ব্যবহার করছেন তিনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গুজব রটিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং যশোর বিমানবন্দরে হামলা করতে চেয়েছিল নাশকতাকারীরা। তবে বিমান বাহিনীর শক্ত অবস্থানে তা ভেস্তে গেছে। এমনকি আগামীতেও কোনো শঙ্কা তৈরি হলে তা প্রতিহতের ঘোষণা দিয়েছেন বাহিনী প্রধান। শাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম সহ অন্যান্য বিমানবন্দরও আক্রান্ত হওয়ার শঙ্কা ছিল। এই অবস্থায় সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে বিমানবন্দর পরিদর্শন করছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রোববার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গিয়ে নিরাপত্তায় নিয়োজিত সবার সঙ্গে কথা বলেন তিনি। দেশের যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুততম সময়ের মধ্যে আমরা বিভিন্ন বিমানবন্দরে আমাদের লোকজন পাঠিয়েছিলাম। সিকিউরিটি সিচুয়েশন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে। আশা করছি আমরা কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে গেলে আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাব। সংঘাত এবং কারফিউর মাঝে দেশের বিমান চলাচলে কোনো বিঘ্ন হয়নি বলে দাবি সিভিল এভিয়েশন চেয়ারম্যানের। সচল ছিল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান চলাচল। দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিমান বাহিনীকে সরকারের নির্দেশক্রমেই বিমান বাহিনী সেখানে মোতায়েন হয়। অলরেডি ওনারা স্টাডি করেছেন কোন কোন জায়গায় থ্রেট আছে, ভালনারেবিলিটি আছে এবং অ্যাকর্ডিংলি ওনারা ডিপ্লয় করেছেন। নাশকতা প্রতিরোধে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং যশোর বিমানবন্দরের নিরাপত্তায় সার্বক্ষণিক মোতায়েন রয়েছে বিমান বাহিনীর একাধিক বিশেষ টিম। কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সংঘাত সৃষ্টি হয়েছিল আর তাতে শঙ্কা সৃষ্টি হয় বিমানবন্দরগুলোও আক্রান্ত হওয়ার, কিন্তু বিমান বাহিনীর সাহসিকতায় সেই আক্রমণ ঠেকিয়ে দেওয়া হয়েছে। এমনকি আগামীতেও কোনো আক্রমণ আসলে সেটিও প্রতিহত করা হবে, এমনটি ঘোষণা দিয়েছেন বিমান বাহিনী প্রধান। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ভাঙচুর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের কক্ষ। প্রশাসনের ধারণা, হামলাকারীরা ছাত্রদল ও শিবিরের কর্মী হতে পারে। তারা মুখে গামছা বেঁধে ও মাস্ক পরে হলে হামলা চালায়। আর রাতে প্রভোস্টদের অনেকটা জিম্মি করে সই নেওয়া হয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ নানা শর্তযুক্ত বিজ্ঞপ্তিতে। শাকির আহমেদের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তছনছ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শত শত কক্ষ। ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয় শিক্ষার্থীদের ব্যবহৃত আসবাবপত্রে। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি প্রশাসনের। কারা এই হামলা করলো এবং হল প্রশাসন কেন এই হামলা থেকে সাধারণ শিক্ষার্থীদের জিনিসপত্র রক্ষা করতে পারেনি, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। প্রভোস্টরা বলছেন, শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা দিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা। তবে হামলাকারীরা নিজেদের ছাত্র বলে দাবি করলেও পরিচয়পত্র দেখাতে পারেনি। বিভিন্ন সময় নানা ঘটনার প্রেক্ষিতে হল থেকে বের হয়ে যাওয়া ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীরাই এসব তাণ্ডব চালিয়েছে বলে ধারণা হল প্রশাসনের। তাদেরকে আমি জিজ্ঞেস করেছি, আপনি কি হলের ছাত্র? বলছে জি স্যার। তো কত নম্বরে থাকেন? বলছে স্যার আমি ছিলাম, আমি বের হয়ে গেছি। 17 জুলাই রাতে একযোগে ছাত্রীদের সব হলেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ হলের পেডে নানা শর্তযুক্ত বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রভোস্টরা বলছেন, হলে হলে থাকা ছাত্রলীগ নেত্রীদের মেরে ফেলা হবে বা ছাদ থেকে ফেলে দেয়া হবে বলে তাদের ভয় দেখানো হয়। ফলে অনেকটা জিম্মি হয়েই এসব বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন তারা। একজন হল প্রভোস্টের পক্ষে রাজনীতি বন্ধ করা কিন্তু সম্ভব না। তো এগুলো দাবি ওরা ইমাজিনারি দাবি নিয়ে আসছে। আমার ব্যাপারটা হচ্ছে যে আমাদের রক্তপাত এড়ানো, জীবন বাঁচানো, আমি সাইন করলাম। হামলাকারীরা সবাই মুখে গামছা বেঁধে বা মাস্ক পরেছিল, তাই তাদের চিহ্নিত করা যায়নি বলেও জানান প্রভোস্টরা। অনেক মেয়েরাই মুখে একটু ঘুমটা দেওয়ার মতো ছিল, কারোর মুখে মাস্ক ছিল, কারোর মুখে গামছা বাঁধা ছিল বা রুমাল বাঁধা ছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করার লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নাশকতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। আগুন লাগাতে কি কেমিক্যাল ব্যবহার করা হয় তা ল্যাবে পরীক্ষার পর জানা যাবে, জানিয়েছে ফরেনসিক টিম।
নাশকতা তদন্তের অংশ হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রোববার দুপুরে বিটিভি ভবনে ধ্বংসযজ্ঞ পরিদর্শনে যায়। 12 সদস্যের ফরেনসিক টিম আগুন দিয়ে পুড়িয়ে দেয়া স্থান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এএসপি মনিরুজ্জামান জানান, সংগ্রহ করা আলামত ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডির ল্যাবে পাঠানো হবে। অগ্নিসংযোগে কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে তা পরীক্ষার পর বোঝা যাবে বলেও জানান তিনি। বিভিন্ন জায়গারই আলামতগুলো আমাদের এখানে আসছে এবং ল্যাবে পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। যত তাড়াতাড়ি সম্ভব এর পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ করে তদন্তকারী কর্মকর্তার নিকট প্রেরণ করব। আলামত সংগ্রহের পর পরীক্ষা করে প্রতিবেদন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হবে বলেও জানায় সিআইডির ফরেনসিক টিম। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। একে একে বেরিয়ে আসছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চালানো সহিংসতার ক্ষত চিহ্ন। ময়মনসিংহে সহিংসতাকারীরা পুড়িয়ে দেয় সরকারি গাড়ি ও স্পিনিং মিল, ভাঙচুর করে আওয়ামী লীগের কার্যালয় ও পুলিশ বক্স সহ বিভিন্ন স্থাপনা। পুলিশ বলছে নাশকতাকারীদের কেউই ছাড় পাবে না। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহে একের পর এক দৃশ্যমান হচ্ছে ধ্বংসযজ্ঞের ক্ষত। নাশকতাকারীরা যে কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে তারই রেশ রয়েছে ময়মনসিংহের গৌরীপুরের তাল্লু স্পিনিং মিলে। এখানে রাখা পুলিশের 2টি গাড়িসহ মিলের গোডাউন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে নাশকতাকারীরা। এতে ক্ষতি হয়েছে প্রায় 1.5 কোটি টাকার বেশি। বন্ধ হয়ে গেছে মিলের কার্যক্রম। গত 20 জুলাই কারফিউ চলাকালে কলতাপাড়া এলাকায় সংঘর্ষ শুরু হলে পুলিশের 2টি গাড়ি নিরাপদে রাখতে এই মিলে রাখেন চালক। এটি টের পেয়ে একদল নাশকতাকারী গাড়িসহ মিলের গোডাউনে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে কঙ্কাল হয় গাড়ি দুটি, ছাই হয়ে যায় তুলাসহ সুতা তৈরির সব উপাদান। এতে তুলা সংকটে বন্ধ রয়েছে মিলটি। ওরা খুঁজতে চাইছে, গোডাউনের ভিতরে দেখে গাড়িতে আগুন লাগাই দিয়েছে। এই আগুনটা গোডাউনের চতুর্পাশে ছড়িয়ে পড়ে আমাদের গোডাউনে রক্ষিত MCU5 তুলা, বিস্কোস ফাইবার, টেনসিল ক্ষতিগ্রস্ত হয়। পার্কিং করা এসিলেন্ডের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। একই সময় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসায় হামলা চালানো হয়। এছাড়া ভেঙে ফেলা হয় 3টি পুলিশ বক্স ও শতাধিক সিসিটিভি ক্যামেরা। এটি চিহ্নিত গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, তারা এই কাজটি করে আসছে। যারা এই ধরনের অপশক্তি নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এই দেশের সম্পদকে ধ্বংস করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। নাশকতাকারীদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। নাশকতার সাথে যারা জড়িত চিহ্নিত করেছে, এখন আমরা তাদের বিরুদ্ধে তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। সহিংসতায় গৌরীপুর থানার ওসি গুলিবিদ্ধ সহ পুলিশের 27 সদস্য আহত হয়েছেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সিলেটের সন্ত্রাসীরা নগরের 7টি সরকারি স্থাপনা ও 17টি গাড়ি ভাঙচুর করেছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। দুপুরে নগরের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন তিনি। এ সময় হামলাকারীদের অপতৎপরতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। এই শিক্ষাটা আসলে আমাদের দিতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে, যে রাষ্ট্রীয় সম্পদকে যেন সে নিজের সম্পদ মনে করে। আলটিমেটলিতে এটি তাদেরই সম্পদ। আমরা যারা সরকারি কর্মচারী, এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমরা যেন আমাদের সম্পত্তি এবং রাষ্ট্রীয় সম্পত্তি যেন রক্ষা করতে পারি এবং শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর না করে নিজেদেরকেও এগিয়ে আসা উচিত টু প্রোটেক্ট দ্য লাইফস অ্যান্ড প্রপার্টি অফ দ্য ইনস্টিটিউশন। দেশকে ধ্বংস করতে স্বাধীনতা বিরোধী শক্তি রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা করেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী। সকালে নাশকতায় ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, বিটিভি এবং সেতু ভবন পরিদর্শন করে কথা বলেন তিনি। এ সময় রেমিট্যান্স শাটডাউন ইস্যুতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান মন্ত্রীর। এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুড়ে যাওয়া টোল প্লাজা, সেতু ভবনে পুড়ে কয়লা হওয়া গাড়ি, বিটিভির ভেতরের ধ্বংসস্তূপ, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় সহিংসতার ছাপ এখনো স্পষ্ট। রোববার ক্ষতিগ্রস্ত হওয়া এসব স্থাপনা ঘুরে দেখেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম।
এ সময় তিনি বলেন, দেশের প্রতি যাদের কোনো ভালোবাসা নেই তারাই পরিকল্পনা করে এই ধ্বংসযজ্ঞ চালায়। যারা স্বাধীন দেশের নিরাপত্তা বিঘ্নিত করেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছে এবং তারা প্রশিক্ষণপ্রাপ্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেশের প্রতি তাদের কোনো ভালোবাসা মায়া মমতা আছে বলে মনে করি না। দেশেই না থাকলে রাজনীতি কী দিয়ে করবেন, কাকে নিয়ে করবেন? যারা এই নিরাপত্তা বিনষ্ট করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গেল কয়েকদিন ধরে প্রবাসীদের একাংশের ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স না পাঠানোর প্রচারণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগেও এমন নেতিবাচক প্রচারণা মোকাবেলা করেছে সরকার। প্রবাসীদের এসব গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি। দেশে আসেন, দেখেন কি হয়েছে, দেশ কোথায় ছিল কোথায় আসছে সেটা দেখতে হবে তো। গুজবে কান দিবেন না। ক্ষতি কাটিয়ে উঠতে দেরি হলেও সেতু ভবনের বাইরে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে নাগরিক সেবা অব্যাহত রাখার কথা জানান সেতু বিভাগের সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিনে দেশ জুড়ে চলা সহিংসতায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস মেনে প্রার্থনায় অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। কামনা করেন শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা। এ সময় প্রতিটি মানুষকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ বিরোধী অপশক্তি রুখিয়ে দেওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। দেশজুড়ে চলা সাম্প্রতিক নৈরাজ্যে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় এই প্রার্থনা। সরকারের আহ্বানে রোববার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যৌথভাবে প্রার্থনার আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটি। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে অরাজকতাকারীদের স্থান নেই জানিয়ে প্রার্থনায় অংশ নিয়ে দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা কামনা করেন সাধারণ মানুষ। নাশকতাকারীদের রুখে দিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তারা। ওটা ইস্যুকে সামনে এনে এই সন্ত্রাস, নাশকতা, তাণ্ডব, ধ্বংসযজ্ঞ মূলত বাংলাদেশটাকে পিছিয়ে দেওয়ার জন্য। এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের সবার সদ্গতি হোক, আর যারা আহত হয়েছেন তারা যাতে দ্রুত সুস্থ হয়ে আবার তাদের স্বাভাবিক জীবনযাপন তারা ফিরে আসতে পারে। আমরা চাই এই ষড়যন্ত্রকে বাংলার জনগণ প্রতিহত করবে। রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে একইভাবে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের, যেখানে অংশ নেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এবং স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। প্রার্থনায় সাম্প্রতিক দেশজুড়ে ব্যাপক অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। বাংলাদেশকে আগামী দিনে অন্তত 2 থেকে 3টি বছর পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এই আন্দোলনের মধ্যে যে সমস্ত ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ মারা গিয়েছেন, পুলিশ মারা গিয়েছেন, অন্যান্য যারা মারা গিয়েছেন, প্রত্যেকের বিদেয়ী আত্মার প্রতি আমরা শান্তি কামনা করি। এর আগে গত শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। অ্যাকাউন্ট থেকে সব টাকা সরানোর পর সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে মিলছে একের পর এক প্রমাণ। অস্বাভাবিক লেনদেনের তথ্য জানিয়ে দুর্নীতি তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছেন দুদকের আইনজীবী। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুদকে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। অনুসন্ধান শুরুর 4 মাসেও মামলা হয়নি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে। শুধুমাত্র অস্বাভাবিক সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনেই আটকে আছে লাপাত্তা বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান। দুদক আইনজীবীর ঘুরে ফিরে একই কথা, মামলার সিদ্ধান্ত নেবে কমিশন। কিন্তু কমিশন কিসের অপেক্ষায়? রোববার উচ্চ আদালতে বেনজির ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে সংস্থাটি। প্রতিবেদনে অনুসন্ধান শুরুর পর ব্যাংক হিসেব থেকে প্রায় 13 কোটি টাকা সরানোর বিষয়টি উঠে এসেছে। দুদক আইনজীবী বলছেন, বিদেশেও বেনজির টাকা পাচার করেছেন কিনা তার খোঁজ এখনো চলছে। সন্দেহজনক লেনদেন অথবা অস্বাভাবিক লেনদেনের উপাদান পাওয়া গেছে এবং বিষয়টি কমিশনের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে। দেশের বাইরেও কিছু আছে কিনা সে বিষয়গুলি খতিয়ে
দেখছে অনুসন্ধান। বেনজিরের আলাদিনের চেরাগ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সে সময় আলোচনায় আসেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও। যুক্তরাজ্যে তার ৩৫০টি বাড়ি কেনার বিষয়টি আসে দেশি বিদেশি গণমাধ্যমে। তদন্ত চেয়ে দুদকে আবেদন করেন এক আইনজীবী। এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় মামলা হয় উচ্চ আদালতে। রোববার শুনানিতে দুদক আইনজীবীর কাছে হাইকোর্ট জানতে চান ১০ লাখ ২০ লাখ টাকার দুর্নীতি ধরতে দুদক আগ্রহী হলেও কেন শত শত কোটি টাকা পাচারকারীদের বিরুদ্ধে আগ্রহী হতে দেখা যায় না। শুনানি শেষে সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে করা আবেদন নিষ্পত্তি করতে দুদককে নির্দেশ দেন উচ্চ আদালত। তার এই মানি লন্ডারিং ৩৫০ বাড়ি যুক্তরাজ্যে কেনা আমরা মনে করি এন্টি স্টেট এন্ড এন্টি পিপল, এটা দেশের বিরুদ্ধেও এক ধরনের স্টেপ। যে হাইকোর্টের আদেশ আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে। এরপরও দুদক পদক্ষেপ না নিলে ফের আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, বাড়বে মূল্যস্ফীতি, অভিযোগ ট্রাম্পের। মার্কিন নির্বাচন ঘিরে বাড়ছে কথার লড়াই। জানাবো দেশের বাইরের খবর। কামালা হ্যারিস ক্ষমতায় এলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, বাড়বে মুদ্রাস্ফীতি, জ্বালানি ও গ্যাসের দাম। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এমন অভিযোগ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে আরও জানিয়েছেন লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি ৩ মাসেরও বেশি সময়, এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। রাজনীতিতে বাড়ছে উত্তাপ, কে বসবে ক্ষমতার শীর্ষ আসনে। মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস, চলছে পাল্টাপাল্টি সমালোচনা। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এ সময় কামালা হ্যারিসের পাশাপাশি বাইডেন প্রশাসনের আমলে নেয়া বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। অভিযোগ করে বলেন, কামালা ক্ষমতায় গেলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, বাড়বে মুদ্রাস্ফীতি, জ্বালানি ও গ্যাসের দাম। এর আগে ট্রাম্পকে এক হাত নিয়েছেন কামালা হ্যারিসও। বলেন, সাদামাটা নির্বাচনী প্রচারণা দিয়েই ঘায়েল করতে পারবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে, কাটিয়ে উঠতে পারবেন তার সমস্ত মিথ্যা। নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা অপেক্ষাকৃত দুর্বল বলে জানান কামালা হ্যারিস, তবে জনগণই এই প্রচারের শক্তি। তিনি আরও বলেন, দ্বিতীয় দফায় ক্ষমতায় গেলে নিজের কার্যসিদ্ধি করবেন ট্রাম্প, ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা। তবে জর্জিয়ার তরুণ ভোটাররা নির্বাচনে অংশ নিয়ে তার এসব অসৎ উদ্দেশ্য রুখতে পারেন বলেও জানান তিনি। ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম প্রস্তাব করলে ঘুরে দাঁড়াতে শুরু করে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি। এরই মধ্যে বিরোধী দল রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে সামনে এগিয়ে চলছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খেলার খবর। এখন পর্যন্ত হতাশ করেছে প্যারিস অলিম্পিকের দর্শক উপস্থিতি। ফ্যান জোন থেকে শুরু করে প্যারিসের দর্শনীয় স্থানগুলোতে নেই প্রত্যাশিত জনসমাগম, যে কারণে কিছুটা হলেও ফিকে মনে হচ্ছে ফ্রান্সের এবারের আয়োজন। এজন্য খারাপ আবহাওয়া আর ফ্রান্সের রেল নেটওয়ার্কে দুর্বৃত্তের হামলাকে দায়ী করছেন অনেকে। প্যারিস থেকে আরও জানাচ্ছেন এস.এম. ইকবাল। নানা রকম নেতিবাচক আলোচনা সমালোচনা, এরপর জমকালো উদ্বোধন। প্যারিস অলিম্পিকে আপাতত এই দুই ভাগেই বিভক্ত করা যেতে পারে, যদিও এখনই গেমসের সফলতা ব্যর্থতা নিরূপণ করার জন্য যথেষ্ট সময় গড়ায়নি। তারপরও এটা বলতে হয় যে প্রত্যাশা নিয়ে শুরু করা হয়েছিল প্যারিস অলিম্পিক, সেটা কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি। স্পেশালি যদি বলি ভক্তদের কথা, অর্থাৎ এই গ্রেটেস্ট শো অন আর্থকে ঘিরে প্রত্যাশা করা হয়েছিল পুরো পৃথিবী থেকে প্রচুর পরিমাণে ফ্যানদের, যারা স্পোর্টস লাভার, তাদের সমাগম হবে। যেহেতু এই আসরে অংশ নিচ্ছে
হচ্ছে 206টি দেশ। তবে পুরো প্যারিস ঘুরে যদি এটা বিচার বিশ্লেষণ করি তাহলে সেই সংখ্যাটা কিন্তু এখন পর্যন্ত খুবই নগণ্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্যারিসের সবচাইতে হ্যাপেনিং প্লেস আইফেল টাওয়ারের ঠিক সামনে। এখানে আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, যেই ভ্রমণ পিপাসুদের দেখতে পাচ্ছেন, তারা যে শুধুমাত্র অলিম্পিক গেমসকে কেন্দ্র করে এসেছে তা কিন্তু বললে ভুল হবে। বরং আমরা যাদের দেখেছি, যাদের সঙ্গে কথা বলেছি, গ্রীষ্মকালীন সময়ে অনেকেই হচ্ছে ইউরোপ ট্যুরে আসে, সেই ইউরোপ ট্যুরে কিন্তু এসেছে, অলিম্পিক গেমসকে কেন্দ্র করে নয়। আইফেল টাওয়ার অসাধারণ, আমার কল্পনার চাইতেও তা সুন্দর। এটা বিশাল। এই যে স্বল্প সংখ্যক দর্শক সমাগম, এর পেছনে দুটো যুক্তি থাকতে পারে। বৃষ্টির কারণে সমস্যা শুরু হওয়ায় দর্শক কিছুটা কম হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আয়োজন নিয়ে যদি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান দারুণ হয়েছে, যদিও আমি সেটি সামনাসামনি দেখতে পারিনি। আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু চ্যালেঞ্জটা নিতে হবে কর্তৃপক্ষকে। এখন পর্যন্ত আমাদের কাছে ব্যবস্থাপনায় যতটুকু মনে হয়েছে, কিছুটা ত্রুটি বিচ্যুতি ঘাটতি তো অবশ্যই রয়েছে, এবং যার জন্য কিন্তু গণমাধ্যম সহ সাফার করেছে। তবে সামনের দিনগুলোতে সেই জায়গায় দৃষ্টি দেবে কর্তৃপক্ষ এবং সুন্দর একটি গেমস উপহার দেবে, এমন প্রত্যাশা রাখাই যায়। প্যারিস থেকে SM ইকবাল, সময় সংবাদ, ফ্রান্স। এবছরের অক্টোবরে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসির সভা। একই সঙ্গে অনুষ্ঠিত হবে চেয়ারম্যান নির্বাচনও, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে পাওয়ার ব্যাপারেও আশাবাদী বোর্ড সভাপতি। যদিও কোচ চন্ডিকা হাথুর সিংহের ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। সার্টেনলি আমি কিছু বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার ফর্মাল ডিসকাশনটা না হয়। নাফিস ইকবাল যখন অসুস্থ হলো তখনও রেগুলার যোগাযোগ হয়েছে ওর সাথে, কিন্তু তার আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল, তো তখন ও বললো যে আমার তো খেলা বিপিএলটা শেষ হলে আসবো। যেদিন বিপিএলটা শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো যে আমি একটু দেশের বাইরে যাচ্ছি, আমি চাই ওরা ভালোভাবে বলে সুন্দরভাবেই যাক। কোনো কোচই ভালো পাচ্ছি না। ভালো বলতে কি, আমরা যাদেরকে সিলেক্ট করি যে নাকি তাদেরকে ছেড়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সে আগে যা করতে তাই করছে। সমস্যাটা হচ্ছে আমাদের ব্যাটিং হ্যাজ সিগনিফিকেন্টলি ডিটোরিয়েটেড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 সমন্বয়কের নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদে হেফাজতে নেয়ার দাবি ডিবির, গুজবে কান না দেয়ার আহ্বান। রংপুরের সাইদ সহ সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, মানুষের নিরাপত্তার জন্যই সহিংসতায় জড়িতের বিচার করতে হবে। এবং 11 দিন পর চালু হলো মোবাইলের 4G সেবা, 5 GB ডেটা বোনাস পাবেন গ্রাহক। বন্ধই থাকছে ফেসবুক, গুজবের তথ্য না সরানোয় প্রতিনিধিকে তলব। এ ছিল সময় সংবাদের পর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ ইনান। বাংলা সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।